ভারত, বদলা নিল ভারত। পেহেলগাঁও হামলার জোরদার বদলা। পেহেলগাঁও হামলার জোরদার বদলা, ভারতের অপারেশন। এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল সিঁদুর। গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। দেখাচ্ছে সেই ছবি একে একে। দেখুন কিভাবে রাত 1:05 শুরু হয় এই অপারেশন, শেষ হয় 1:30 নাগাদ। 8 ঘন্টার এই অপারেশন একেবারে তছনছ। জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়া হয়। ভারতের এই অপারেশন, যার নাম দেওয়া হয়েছে সিঁদুর, অত্যন্ত সিগনিফিকেন্ট এই নামকরণ। গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে হামলা। পাকিস্তানের মধ্যে প্রায় 100 কিলোমিটার ভেতরে ঢুকে, অর্থাৎ পাকিস্তানের ভেতরে ঢুকে ভারতীয় সেনারা এইভাবে জঙ্গি ঘাঁটিগুলো দুর্মুষ করলো 8 ঘন্টার এই অপারেশন সিঁদুরে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভওয়ালপুরে জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক। পিওকের কোটলি, মুজফ্ফরবাদে হামলা ভারতের। নিজের এয়ার স্পেস থেকেই হামলা ভারতীয় সেনার। স্থল ও বায়ু সেনার জয়েন্ট অপারেশন। পেহেলগাঁওয়ে স্ত্রীর সামনে খুন করা হয়েছিল স্বামীদের। নিহতদের শ্রদ্ধা জানিয়েই এই অভিযানের নাম অপারেশন সিঁদুর। একে একে ছবি দেখাচ্ছি আপনাদের। প্রতিশোধ নিল ভারত, প্রত্যাঘাতের ছবিগুলো দেখাচ্ছি। গতকাল মধ্যরাত 1:05 থেকে 1:30 পর্যন্ত এই অপারেশন, 8 ঘন্টার এই অপারেশনে দুর্মুষ তছনছ করে দিল জঙ্গি ঘাঁটিগুলো ভারতীয় সেনা। ये लोग सड़कों पे निकल चुके हैं इस टाइम। প্রাণ ভয়ে কিভাবে পালিয়ে যাচ্ছে, এমনিতেই থরহরি পাকিস্তান মসজিদ থেকে বেরিয়ে আসছে। এইভাবেই তাদেরকে বেরিয়ে আসতে হচ্ছে। থরথর করে কাঁপছে, কাঁপতে কাঁপতে বেরিয়ে আসছে মসজিদ থেকে, সেই ছবি দেখাচ্ছি। পেহেলগাঁও হামলার জোরদার বদলা নিল ভারত। 15 দিনের মধ্যেই জবাব নিল, বদলা নিল ভারত। জঙ্গি হামলার প্রত্যাঘাত ভারতের। আর কতটা যে নির্লজ্জ, কাপুরুষ, বারবার বলি আমরা এই পাকিস্তান। দেখুন পাকিস্তানে জঙ্গিদের যেভাবে মারা হয়েছে, সেই আহত লোকজন দেখতে কারা গেলেন? সেনা প্রধান পাকিস্তানে। তিনি পৌঁছে গেলেন, এত দরদ, তিনি পৌঁছে গেলেন হাসপাতালে তাদেরকে দেখতে। সেই ছবিটা দেখাচ্ছি। পাক সেনা প্রধান তিনি পৌঁছে গেলেন হাসপাতালে আহতদের দেখতে। কারা এরা? যারা জঙ্গি, যারা জঙ্গিদের সাহায্য করছে, মদত দিচ্ছে, তাদের দেখতে পাক সেনা প্রধান সরাসরি হাসপাতালে পৌঁছে গেলেন। এবার দেখাবো আপনাদের জঙ্গি ঘাঁটিগুলো। 9টি পাক জঙ্গি ঘাঁটি একেবারে গুড়িয়ে দেওয়া হয়। কি ছিল আগে দেখুন, একে একে ছবিগুলো দেখাই। দেখুন মাসুদ আজহার, তার ঘাঁটি, জৈশের সদর দফতর, তা কেমন ছিল আগে সেই ছবিটা আগে দেখিয়ে নিচ্ছি। দেখুন এবার দেখাবো যেই প্রত্যাঘাতের পর কি হলো, সেই ছবিটা দেখাবো আপনাদের। দেখুন আগে এবং পরে, সেই ছবিটা দেখাচ্ছি। মুরিদকেতে লস্করের হেডকোয়ার্টার ধ্বংস করা হয়েছে, সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। লস্কর ও জৈশের সদর দফতর ধ্বংস, মুরিদকেতে লস্করের হেডকোয়ার্টার ধ্বংস। 1990 থেকে হাফিজ সাইদের নেতৃত্বে এখানেই চলতো এই লস্করের হেডকোয়ার্টার। ভওয়ালপুরে জৈশে মোহাম্মদের হেডকোয়ার্টারও গুড়িয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করা হয়েছে হিজবুল মুজাহিদিনের ট্রেনিং ক্যাম্প। লস্করের 3টি ঘাঁটি, জৈশের 4টি ঘাঁটি ও হিজবুলের 2টি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নই কিন্তু আবার আসছে, সিগনিফিকেন্ট কি? এই যে জঙ্গি ঘাঁটিগুলো বেছে নেওয়া হলো, এই জঙ্গি ঘাঁটিগুলোর সিগনিফিকেন্ট আপনাদের জানাবো, আরো ডিটেল আপনাদের জানাবো। আপনাদের আমরা কোটলির ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। আব্বাস ক্যাম্প কোটলির জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র এটা কোটলিতে।
সোয়াই নালা ক্যাম্প মুজফ্ফরবাদ এলওসি থেকে 30 কিলোমিটার দূরে। সরাসরি রয়েছে নিউজরুম থেকে প্রতিনিধি রুমেলা, এখান থেকেই বোঝার চেষ্টা করব এই যে জঙ্গি ঘাঁটিগুলো, 9টি জঙ্গি ঘাঁটি একেবারে তছনছ দুর্মুষ করে দিল ভারতীয় সেনা, সিগনিফিকেন্ট কি এই যে 9টা জঙ্গি ঘাঁটি? এই 9টা জঙ্গি ঘাঁটি কেন প্রথমে বুঝতে হবে। তাহলে তো যে কোনো জায়গায় তো হামলা চালানো যেত, যে কোনো জায়গায় এয়ার স্ট্রাইক করা যেত, যে কোনো জায়গায় মিসাইল হানা করা যেত, কিন্তু কেন এই 9টা জঙ্গি ঘাঁটিকে বেছে নেওয়া হলো তার সিগনিফিকেন্স বুঝতে হবে। প্রথমে ছবিগুলো দেখাই, আমি যে ছবিটা এখন দেখাচ্ছি এটা স্যাটেলাইট ইমেজ। কোথায় অ্যাটাক করা হয় সেটা হচ্ছে এই জায়গা গুলপুর ক্যাম্প, মার্কাজ তৈবা, মুরিদকে, এখানেও অ্যাটাক করা হয়। প্রত্যেকটা জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র, আব্বাস ক্যাম্প, কোটলি জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র, এখানে মগজ ধোলাইটা হতো। এইগুলোই হচ্ছে জঙ্গিদের আতুর ঘর, এখান থেকে সন্ত্রাসবাদের বীজটা বপন করে দেওয়া হতো। এবার এই 9টা জঙ্গি ঘাঁটি কেন, তার সিগনিফিকেন্স এবার বুঝবো। আমি একবার পিসিআরকে বলবো ম্যাপটা দিতে, যে ম্যাপের মাধ্যমে বোঝানোটা সুবিধা হবে। আমি প্রথম যে জায়গার দিকে নজর রাখবো তা হলো, পুরো ম্যাপটা আমি বলবো একবার রাখতে, বাহাওয়ালপুর। আমি প্রথমে এই জায়গার দিকে নজর রাখবো। কেন রাখছি নজর? এই বাহাওয়ালপুর আন্তর্জাতিক সীমান্ত থেকে, ঠিক এই জায়গায় আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত, এবং জৈশ-ই মোহাম্মদের প্রধান কার্যালয় এই বাহাওয়ালপুরে। যে ছবি আমরা দেখিয়েছি, আগে কি ছিল পরে কি হলো, যে একেবারে দুর্মুষ করে দেওয়া হয়েছে, গুড়িয়ে গিয়েছে। বাহাওয়ালপুরের পর নজর রাখবো মুরিদকেতে। মুরিদকের দিকে কেন নজর রাখতে হবে? কারণ এই মুরিদকে এমন একটা জায়গা, তাহলে একেবারে লাহোরের কাছে। কত কিলোমিটার ডিস্টেন্স জানো? 40 কিলোমিটার। এবং এই ছবিটা বলে দিচ্ছে যে একেবারে পাকিস্তানের বুকে গিয়ে এই মিসাইল আঘাত এনেছে, একেবারে ডিরেক্ট অ্যাটাক করা হয়েছে লাহোরে। মানে লাহোরের থেকে 40 কিলোমিটার দূরে এই মুরিদকে, সেখানে যদি অ্যাটাক করা যায় তাহলে পাকিস্তানের বুকে, একদম পাকিস্তানের মাটিতে, একদম প্রাণ কেন্দ্র লাহোরে অ্যাটাক করার সময় হৃদয় লাহোর, একেবারে পাকিস্তানের হৃদয়। এই যে জঙ্গি আস্তানা মুরিদকে, সেখানে কিন্তু লস্কর-ই তৈবার জঙ্গিরা তারা মূলত ঘাঁটি কেড়ে থাকে, এবং আমরা জানি লস্কর-ই তৈবার যে হেডকোয়ার্টার তাও দুর্মুষ করে দেওয়া হয়েছে। 26/11 মুম্বাই হামলা, প্রিয়াঙ্কা, আমরা কি করে ভুলবো? 26/11 মুম্বাই হামলার মগজ ধোলাই, সেই সন্ত্রাসবাদের বীজ তো এখান থেকে বপন হয়েছিল। মুরিদকের পর গুলপুর, পাকিস্তান অধিকৃত কাশ্মীর, এটা পিওকের মধ্যে পড়ছে। পুঞ্চ রাজৌরি থেকে কত কিলোমিটার ডিস্টেন্সে? 35 কিলোমিটার। এবং তুমি দেখবে এই পুঞ্চ রাজৌরিতে মুহুর্মুহু গোলাবর্ষণ করছে পাক সেনা, কারণ প্রত্যাঘাত তারা আবার হানতে চাইছে। এরপর নজর রাখবো লস্কর ক্যাম্প সওয়াই, সেটাও পিওকেতেই পড়ছে। পাক অধিকৃত কাশ্মীরের টাংধার সেক্টর থেকে 30 কিলোমিটারের ডিস্টেন্সে এই জায়গা। 9টি জঙ্গি ঘাঁটির মধ্যে এটাও অন্যতম। বিলাল ক্যাম্প, জৈশ-ই মোহাম্মদের লঞ্চ প্যাড থাকে এখানে, জৈশ-ই মোহাম্মদের লঞ্চ ক্যাম্প, লঞ্চ প্যাড। এবং বলে রাখি প্রিয়াঙ্কা, জৈশ-ই মোহাম্মদ, মাসুদ আজহার, এই নামগুলো শুনলে পুলওয়ামার স্মৃতিটা ভেসে ওঠে চোখের সামনে। 2019-এর 14 ফেব্রুয়ারি পুলওয়ামার ঘটনা, 7 সকালে সেরকম ঘটনা, সেই জওয়ানদের পরিবারও সেদিন কেঁদেছিল। আজ মাসুদ আজহার জৈশ প্রধান, তার যে ওই হেডকোয়ার্টার, সেখানে তার বোন ছিল, ভগ্নিপতি ছিল, তারাও কিন্তু মারা গিয়েছে। সুতরাং আজ কি সেই চোখের জলের বদলা মাসুদ আজহারের চোখের জল ফেলে আমরা পাচ্ছি? অবশ্যই প্রশ্ন এখানে। এর পরবর্তীতে আমরা নজর রাখবো কোটলির দিকে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এই কোটলি নিয়ন্ত্রণ রেখা থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত এই লস্কর ক্যাম্প। এখানে বসেও কিন্তু একেবারে কচি কচি মাথাগুলোর মগজ ধোলাই হতো এইখান থেকে। বার্নালা ক্যাম্প, সরজল ক্যাম্প, মেহমুনা ক্যাম্প, এই 3টি ক্যাম্প, 6টির পরে এই 3টি ক্যাম্পের পরে নজর রাখবো। এগুলোও কিন্তু নিয়ন্ত্রণ রেখা থেকে 10 কিলোমিটার 20 কিলোমিটার এরকম দূরত্বে অবস্থিত। সার্জাল ক্যাম্প সাম্বা কাটুয়ার একদম অপোজিটে, আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র 8 কিলোমিটার দূরে, জৈশের এটাও একটা ট্রেনিং সেন্টার। আচ্ছা। মেহমুনা ক্যাম্প, এটা অবস্থিত শিয়ালকোটের কাছে। আর এই যে হিজবুল মুজাহিদিনের হেডকোয়ার্টার, তা দুর্মুষ করে দেওয়া হয়েছে। হিজবুল মুজাহিদিনের হেডকোয়ার্টার ছিল এখানে। প্রিয়াঙ্কা, একেবারে সঙ্গে দেখো রুমেলা, যে ছবিগুলো আপনাদের দেখাচ্ছিলাম, সহকর্মী রুমেলা খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিল যে এর উল্লেখযোগ্য কেন, কতটা তাৎপর্যপূর্ণ জঙ্গি ঘাঁটিগুলো, কোন কোন কি কাজ হতো, সেই ছবি সঙ্গে ব্যাখ্যা দিল। কিন্তু এই যে জঙ্গি ঘাঁটিগুলো একেবারে দুর্মুষ করে দেওয়া হলো কি দিয়ে জানেন? পাকিস্তানের বুকে গেঁথে গিয়েছে স্ক্যাল্প হ্যামার। হ্যাঁ,
বদলা নিয়েছে দেশ। রাফাল থেকে স্ক্যাল্প মিসাইল ছুড়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস বায়ুসেনার। এই স্ক্যাল্প হ্যামার কি, ডিটেল জানাবে নিউজ রুম থেকে রয়েছে আমার সঙ্গে সহকর্মী রুমেলা। রুমেলা, এই স্ক্যাল্প হ্যামার দিয়ে একেবারে স্মার্ট যুদ্ধাস্ত্র বলা হচ্ছে, কি কাজ করতে এই স্ক্যাল্পের বিশেষত্ব কি রয়েছে? স্মার্ট যুদ্ধাস্ত্র, এমন একটা পরিস্থিতিতে ভারত দাঁড়িয়েছিল 22 এপ্রিলের ঘটনার পর, হয় স্পার নয় স্পার, ফিরে আসা যাবে না, মারতে হবে। কারণ যেভাবে তারা ভারতের মাটিতে দাঁড়িয়ে যেই জঙ্গিগুলো ভারতের মাটিকে রক্তাক্ত করেছিল, ভূস্বর্গকে রক্তাক্ত করেছিল, তাদের জন্য এই স্ক্যাল্প মিসাইল, যে ছবি আমরা দেখাচ্ছি, এটি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র। যুদ্ধ বিমান থেকে ছোড়া হয় এই ক্ষেপণাস্ত্র 250 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। এবং যে কথাটা আমি শুরু থেকেই বলছিলাম, এই যে স্ক্যাল্প ক্রুজ মিসাইল, প্রিয়াঙ্কা, এগুলো হচ্ছে ধরো বাংকার কিংবা যেখানে গোলা বারুদ মজুত করা রয়েছে, একেবারে সেখানে পিন পয়েন্ট টার্গেট করে তা ধ্বংস করতে পারে। আচ্ছা, মানে একেবারে নিখুঁত, একদম নিখুঁত। এবং এর সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট কি, এক্সাক্ট নেভিগেশন, কখনো ফেল করবে না, একেবারে নিখুঁত নেভিগেশন পাওয়া যায় এই স্ক্যাল্পের তরফে। এবং এটা আগে ব্রিটেনে, ফ্রান্সে তা ব্যবহার হতো। এরপর আসি হ্যামারের কথায়। হ্যামারের আমি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন চেয়ে নেব পিসিআর এর থেকে। হ্যামার মিসাইল আগে দেখাই আমাদের দর্শকদের, সেই হ্যামার মিসাইল দেখতে কেমন। স্মার্ট বোমা, এটা আসলে স্মার্ট বোমা, হ্যামার প্রিসিশন গাইডেড বোমা। এটি জঙ্গিদের যাবতীয় পরিকাঠামো তা গুড়িয়ে দিতে সক্ষম। একদম যত উঁচু থেকে এটাকে লঞ্চ করা হবে, যত উঁচু থেকে ছোড়া হবে, তত বেশি কার্যকর এবং ততই এই যে অভিঘাতটা তা আরো দৃঢ় হবে। এই মিসাইল, এই বোমা দিয়েই বেসিক্যালি এই যে জঙ্গি ঘাঁটিগুলো, এই যে হ্যামার প্রিসিশন গাইডেড বোমা, তা দিয়ে জঙ্গি ঘাঁটিগুলোকে একেবারে এখানেও পিন পয়েন্ট সিলেক্ট করে তা দুর্মুষ করে দেওয়া হয়েছে। এখানেই ভারতের সংযম, যে কথা বারবার বলছি। কেন স্মার্ট সমরাস্ত্রের প্রয়োজন পড়লো? কেন পড়লো? এই কারণেই যে যাতে কোনো নিরীহ সিভিলিয়ান তার কোনো ক্ষতি না হয়। একদম যেখানে হামলা, যেখানে দরকার, সেখানেই যেন অভিঘাত হানা যায় আর তার ছাপ যেন থেকে যায় সুস্পষ্টভাবে। একেবারেই রুমেলা ঠিক বলে, সেই কারণেই মাসুদ হাজারের পরিবার একেবারেই শেষ করে দেওয়া হয়েছে। বোন ভগ্নিপতি নিহত, সেখানে খতম করে দেওয়া হয়েছে মাসুদ হাজার। নতুন করে তার পরিচয়, নতুন করে তার নাম নিয়ে কোনো কিছু বলার ইচ্ছেটুকুও নেই। আমরা প্রত্যেকে জানি এই মাসুদ হাজার কে। তার পরিবারকে একেবারে শেষ করে দিয়েছে ভারতীয় সেনারা। এবং গতকাল মধ্যরাতে যে প্রত্যাঘাত, যে প্রতিশোধ, যে বদলা নিয়েছে ভারত, তার ঠিক 15 দিনের মধ্যে জবাব দিয়েছে পাকিস্তানকে। পেহেলগাঁও হামলার 15 দিনের মধ্যে।